বাংলাদেশ ব্যাংকেরও একটা স্টাডি আছে যে বাংলাদেশে যত ক্যাশ ব্যবহার করা হয় অ্যানুয়াল মেইনটেনেন্স খরচ সেটার 15 থেকে 20 হাজার কোটি টাকা। আমরা ক্যাশলেস সোসাইটি না, আমরা বরং লেস ক্যাশ সোসাইটি শুড বি আওয়ার গোল। একটা ভাব সম্প্রসারণের কথা কি আপনার মনে আছে যে গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নয় ধন হলে প্রয়োজন। আমি ভুলে গিয়েছিলাম, আপনি মনে করে দিয়েছেন। এই ভয়টা করেই মানুষ না টাকা কোথাও রাখলে মনে করে টাকাটা তো ব্যাংকে আছে, আমার হাতে তো নেই। এই কনসার্নগুলো সলভ করার জন্যই আসলে আমাদের মতো ভিসার মতো পেমেন্ট স্কিম বাংলাদেশে অপারেট করছে। টাকা পয়সা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদের জীবনে। টাকা পয়সার লেনদেনটা আমরা কিভাবে করব? আমরা কি আসলে ক্যাশ ক্যারি করব, নাকি আমরা আমাদের সাথে কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কিংবা আমরা বাই নাও পে লেটার সার্ভিসে যাব, নাকি আমরা এমএফএস এ অভ্যস্ত হব? আসলে কি করব? এই এত অপশন আমাদের জীবনে এসেছে এটা প্রযুক্তির কারণে, এবং এই প্রযুক্তি আমাদের জীবনটাকে সহজ করেছে। বাংলাদেশের সাধারণ মানুষের কথা যদি বলি, তারা কিন্তু ক্যাশলেস পেমেন্ট সিস্টেমে অনেকটাই অভ্যস্ত হতে শুরু করেছে। আমি তো অন্তত হয়েছে। আপনার কি মনে হয়? আমি জানি না আসলে আপনারা কতখানি এখানটায় সহমত পোষণ করবেন। আপনাদের মতের অমিল থাকতেই পারে, মতের মিল, মতের অমিল সবকিছু মিলিয়ে আসলে আমরা মিলেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থায় এই মুহূর্তে ক্যাশলেস সোসাইটির ঠিক কোন জায়গাটায় আছে, বা কত দূরের পথ পাড়ি দিতে হবে আমাদেরকে পুরোপুরি ক্যাশলেস ইকোনমি তৈরি করার জন্য, এই সব কিছু নিয়ে কথা বলবো আমাদের আজকের পডকাস্টে। স্বাগতম জানাচ্ছি ফিনসাইটসের সাথে আছি আপনাদের হোস্ট আমি সুজনা, এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি, যিনি মূলত আজ এই টাকা পয়সার লেনদেন, আমাদের ক্যাশলেস ইকোনমি, ক্যাশলেস সোসাইটি, বিএনপিএল, এমএফএস এবং শেষে তারও অনেক অনেক ব্যবস্থা আছে, সব কিছু নিয়ে কথা বলবেন। আজ আমাদের সাথে আছেন অতিথি মিস্টার সাব্বির আহমেদ, কান্ট্রি ম্যানেজার, ভিসা, বাংলাদেশ, নেপাল অ্যান্ড ভুটান। স্বাগতম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এই প্রোগ্রামে, আপনার প্রোগ্রামে। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আসার জন্য। আপনি ভীষণ ব্যস্ত থাকেন, একসাথে 3টি দেশের দায়িত্ব পালন করছেন আপনি, এবং বেশ বড় একটি পদ। কঠিন বলা যায়। কঠিন কি? সব পদই কঠিন, আবার সব পদই সহজ, ডিপেন্ড করে আপনি ওই পদের সাথে কতটুকু অ্যাডজাস্ট করতে পারছেন। জানি না আপনার জবটা কতখানি কঠিন, তবে আজকে আপনার কাছ থেকে আমরা ক্যাশলেস সোসাইটি নিয়ে, ক্যাশলেস ইকোনমি নিয়ে, এবং এসে আরও অনেক কিছু রিলেটেড টার্মস আছে, সব কিছু নিয়ে জানতে চাই, কথা বলতে চাই। শুরুতে যেটি বলছিলাম যে ক্যাশলেস সোসাইটির কথা, আমরা কি আসলে ক্যাশলেস মানে এই কনটেক্সটে যদি কথা বলতে চাই, এটা আমাদের জন্য আসলে কি এক্স্যাক্টলি মিন করছে, এবং আমরা আসলে কোন পথে যাচ্ছি? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করেছেন সূচনা। আসলে ক্যাশলেস সোসাইটি বলতে আমরা কি বুঝি? ক্যাশলেস সোসাইটি বলতে আমরা বুঝি যে এমন একটা সোসাইটি যেখানে নগদ লেনদেনে যেটা আমরা অভ্যস্ত সেটা অনেক কমে যাবে, এবং অ্যাভারেজ সিটিজেন এবং যারা মার্চেন্টস আছেন, দোকানদার আছেন, সবাই ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হয়ে যাবেন। এখন এটা সুবিধা কি? কেন ক্যাশলেস সোসাইটি নিয়ে গভর্নমেন্ট এবং সবাই কথা বলছে? দেখেন, একটা স্টাডি আছে, সেই স্টাডিটা হচ্ছে যে ক্যাশলেস সোসাইটি যদি পুরোপুরি একটা দেশ অর্জন করতে পারে, তাহলে সেই দেশের জিডিপিতে একটা সার্টেন পার্সেন্টেজ গ্রোথ আসে। এর কারণ কি? কারণ ক্যাশের মধ্যে অনেক ইনএফিসিয়েন্সি আছে। আমি আপনাকে জাস্ট ছোটোখাটো দু একটা এক্সাম্পল বলি। আজকে ধরেন আপনি ডিজিটাল পেমেন্ট না ব্যবহার করে আপনি ব্রাঞ্চে গিয়ে, একটা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে ক্যাশ তুলে ওই ক্যাশটা নিয়ে ব্যবহার করছেন। দেখেন আপনার কতগুলো ইনএফিসিয়েন্সি। আপনার প্রথমে ব্রাঞ্চে ট্রাভেল করতে হবে, ওই ব্রাঞ্চে ঢোকার পরে ব্রাঞ্চে গিয়ে একটা কিউতে ওয়েট করতে হবে, করে সেই টাকাটা তুলতে হবে, এবং সেই টাকাটা নিয়ে আপনার কোনো একটা দোকানে গিয়ে আপনার পেমেন্টটা করতে হবে। এবং এটা তো হচ্ছে আপনার সাইডের জার্নিটা। একটা ব্রাঞ্চের জার্নি দেখেন, একটা ব্যাংকের জার্নি দেখেন, তার কি করতে হয়? তার ক্যাশ রাখতে হয়, সেই ক্যাশগুলো তার ভল্টে রাখতে হয়, গুনতে হয় ক্যাশগুলো, সেই ক্যাশগুলো গোনারও একটা খরচ আছে, রাখার খরচ আছে। পাশাপাশি যখন আপনি গিয়ে দোকানে পেমেন্ট করলেন, দোকানদারদের কি করতে হয়? দোকানদারদের ওই ক্যাশগুলো রাখতে হয়, গুনতে হয়, আবার পরের দিন গিয়ে ব্যাংকে জমা দিতে হয়। এই পুরো সাইকেলটার ইনএফিসিয়েন্সি কিন্তু ব্রেক করে যদি ডিজিটাল পেমেন্টে করা যায়। সো যেই কারণেই দেখা যাচ্ছে যে একটা বাংলাদেশ ব্যাংকেরও একটা স্টাডি আছে যে বাংলাদেশে যত ক্যাশ ব্যবহার করা হয় অ্যানুয়াল মেইনটেনেন্স খরচ সেটার 15 থেকে 20 হাজার কোটি টাকা। এই পুরো টাকাটা কিন্তু আমাদের খরচটা আমরা কমাতে পারবো আমরা যদি ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত করতে পারি আমাদের জেনারেল সিটিজেনদেরকে, আমাদের সমাজকে।
এবং সেক্ষেত্রে আমরা এই ক্যাশলেস সোসাইটির দিকে এগোতে পারবো এবং অ্যাচিভ করতে পারবো। সো in a nutshell, that is what the cashless society is all about. It actually gives efficiency to the society, and also আরেকটা যেটা হয়, আপনি দেখবেন আমাদের ট্যাক্স কমপ্লায়েন্স খুব একটা ভালো না। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটার একটা বড় কারণ হচ্ছে আমরা ক্যাশে ট্রানজ্যাকশন করি, আমাদের ট্রান্সপারেন্সি নেই আমাদের ট্রানজ্যাকশনের। কিন্তু এটা যদি ডিজিটাল ট্রানজ্যাকশন হতো তাহলে একটা ট্রান্সপারেন্সি থাকতো, এবং অনেক বিজনেসই ট্যাক্স নেটের আন্ডারে চলে আসতো, এবং সো দেশের আসলে ট্যাক্স রেভিনিউ বাড়তো। তো সব মিলে আই থিঙ্ক ক্যাশলেস সোসাইটি ইজ অল অ্যাবাউট গুড ফর দ্য সোসাইটি। এবং এই জার্নিতে আমরা বাংলাদেশের সাথে আছি ভিসা থেকে, এবং যেন আমরা আরও জনগণকে অভ্যস্ত করতে পারি সেই কারণেই আমরা আমাদের এখানকার আমাদের সমস্ত কর্মযজ্ঞ অব্যাহত রাখছি। আমরা কি আসলে ক্যাশলেস সোসাইটিতে আছি? এবং সেই সাথে আরো একটা বিষয় যে সাধারণ মানুষের কথা যদি বলি, তারা ক্যাশলেস পেমেন্টে কিন্তু অনেকটাই ইউজ টু হতে শুরু করেছে, লাইফটা সহজও হচ্ছে, কিন্তু তারপরেও বেশ কিছু স্ট্রাগল থাকে। আবার অনেকে কিন্তু ভয়ও পায় যে আসলে তারা ক্যাশলেস পেমেন্টে যাবে কি না, এটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আবার ক্যাশলেস, প্রথম প্রশ্ন হচ্ছে ক্যাশলেস সোসাইটিতে আমরা আছি কি না। না, সহজ অ্যান্সার হচ্ছে আমরা না, এবং এটার পিছনে একটা স্ট্যাটিস্টিক্স আছে। স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি একটা স্টাডি করে দেখেছেন যে এখনও আমাদের 70% অফ আওয়ার ট্রানজ্যাকশনস আর হ্যাপনিং থ্রু ক্যাশ। সো তার মানে 30% ট্রানজ্যাকশন ডিজিটালি হচ্ছে, 70% হচ্ছে ক্যাশে। বাট আমি এই নাম্বারটাতে আসলে খুব বেশি আমি হতাশ সেটা বলবো না, আমি বলবো যে আমরা প্রোগ্রেস করছি। সো আমরা ক্যাশলেস সোসাইটি না, আমরা বরং লেস ক্যাশ সোসাইটি শুড বি আওয়ার গোল। বিকজ আমরা পুরোপুরি ক্যাশলেস হতে আমাদের হয়তো বা অনেক সময় লাগবে। কিছু কিছু দেশ, ফর ইনস্ট্যান্স আমাদের পাশের দেশ যদি বলি ইন্ডিয়া, অথবা এই মহাদেশে আছে সে চায়না, তারা এই জার্নিতে অনেকটুকু এগিয়ে গেছে। আমরাও এগোচ্ছি। আমাদের ধরেন আজ থেকে 10 বছরের আগে যে জার্নি ছিল আর আজকে যেটা ছিল তার মধ্যে হয়তো আমরা অনেকটুকু এগিয়েছি, কিন্তু এখনও আমরা জাস্ট 30%-এ আছি। আমাদের আরও অনেক ডিস্টেন্স যাওয়ার আছে। তবে আমি যেটুকু বলি যে আপনি যেটা বলছিলেন যে অনেকে অভ্যস্ত হচ্ছে, দ্বিধাদ্বন্দ্বে থাকে, অনেকে অভ্যস্ত হচ্ছে। আমি খালি যদি অভ্যাসের পার্টটায় আসি, সেটা হচ্ছে যে আমরা আমাদের ভিসা থেকে আমরা যেটা দেখছি যে প্রত্যেক বছর প্রায় নতুন আমাদের কার্ড পেমেন্ট বাড়ছে প্রায় 30% করে গ্রোথ রেট, হুইচ ইজ ভেরি গুড। তার মানে কি, গত বছর যদি কেউ 10 জন কার্ডে পেমেন্ট করতো, এই বছর 13 জন পেমেন্ট করছে, তারপরের বছর হয়তো 16 জন পেমেন্ট করছে। সো এইভাবে বাড়ছে, সো হুইচ ইজ ভেরি গুড। একটা বড় ফেনোমেনা এই জার্নিটাকে আরও ত্বরান্বিত করেছে, এবং সেটা হচ্ছে বিকাশ, নগদ এবং অন্যান্য এমএফএস ওয়ালেটের যে ব্যাপক বিস্তৃতি। এবং এটা শুরু হয়েছে খুব বেশি দিন না, এটা শুরু হয়েছে আজ থেকে 12 বছর আগে বা 13 বছর আগে। কিন্তু এখন টোটাল এমএফএস অ্যাকাউন্ট হোল্ডার বাংলাদেশে টোটাল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের চেয়ে বেশি, এবং এই ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডাররা কিন্তু গত 50 বছরে এতগুলো ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা এসছে, অথচ এমএফএস অ্যাকাউন্ট হোল্ডার শুধুমাত্র গত 10-12 বছরে এসছে। সো তার মানে এমএফএস অ্যাকচুয়ালি এই ক্যাশলেস জার্নিতে একটা বিশাল পদক্ষেপ রেখেছে। আজকে আমাদের জানা মতে প্রায় 11-12 কোটি এমএফএস অ্যাকাউন্ট হোল্ডার আছে। সো দিস ইজ এ হিউজ স্টেপ। সো আমার মনে হয় যে এই কার্ডের জার্নি, এমএফএসের জার্নি সব কিছুই হেল্প করছে এটা করার জন্য। এখন আপনি এটা বলেছেন যে মানুষের দ্বিধাদ্বন্দ্ব আছে, এটাও খুব সত্য কথা। ভয় পায়। এই ভয়টা দুটা ভয়। একটা হচ্ছে অজানার ভয়, আমরা কোনো কিছু যেটা জানি না সেটাকে একটা ভয় করি বিকজ আমার জানা নাই। আর দ্বিতীয়টা হচ্ছে নিরাপত্তার ভয়। যারা জানে তাদের নিরাপত্তার একটা ভয় আছে যে আমার কার্ডটা কারো হাতে পড়ে গেলে কি হবে,
বা আমার ট্রানজ্যাকশন যদি কেউ অনলাইনে নিয়ে করে ফেলে সেটা কি হবে। সো আমি প্রথমটা কথা বলি, অজানার ভয় এটা আসলে খুব ন্যাচারাল হিউম্যান টেন্ডেন্সি, এবং এই অজানার ভয়টা আসলে কেটে ওঠার জন্য আসলে যেটা দরকার সেটা হচ্ছে আসলে জানার চেষ্টা। এবং আমি আসলে খুবই এনকারেজ যে আমাদের একটা খুব ইয়াং জেনারেশন আছে বাংলাদেশে। আমাদের অ্যাভারেজ মিডিয়ান এজ হচ্ছে about 28 ইয়ার্স, এবং আমরা তো দেখছি যে এই ইয়াং জেনারেশন কত কিছু করতে পারে। সো এই ইয়াং জেনারেশনরা দে আর ভেরি টেক স্যাভি, দে আর ভেরি ওপেন টু নতুন কিছু এক্সপেরিমেন্ট করার জন্য, এবং ওনারা কিন্তু অনেক বেশি করে এই ডিজিটাল পেমেন্ট ইউজ করছেন। সো এই ইয়াং জেনারেশনই তো একসময় বাংলাদেশের একটা ডমিনেন্ট ফোর্স হবেন, এবং আমরা আশা করছি যে ওনাদের সাথে সাথে আমাদের এই ডিজিটাল পেমেন্টটাও অনেক ব্যাপ্তি লাভ করবে। এখন আসি দ্বিতীয়টা, সেটা হচ্ছে নিরাপত্তার ভয়। নিরাপত্তার ভয়টা আসলে ইজ এ ভেরি জাস্টিফাইড আই উড সে যে কোয়েশ্চেন অথবা কনসার্ন, যে আমার ডিজিটাল ট্রানজ্যাকশনে কি আমি এমন নিরাপদ? কেননা ক্যাশ আমার পকেটে আছে, এটা আমি মালিক। আমার কার্ড যদি আমার পকেটে থাকে, এই কার্ডের ডিটেলস কি আর কারো কাছে আছে? একটা ভাব সম্প্রসারণের কথা কি আপনার মনে আছে যে গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নয় ধন হলে Exactly, প্রয়োজন। হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, আপনি মনে করে দিয়েছেন। এই ভয়টা করেই মানুষ না টাকা কোথাও রাখলে মনে করে টাকাটা তো ব্যাংকে আছে, আমার হাতে তো নেই। রাইট। সো সেই কনসার্নটা মানুষের থাকে, কিন্তু এই কনসার্নগুলো সলভ করার জন্যই আসলে এই যে আমরা আমাদের মতো ভিসার মতো পেমেন্ট স্কিম বাংলাদেশে অপারেট করছি। কারণ আমরা 200টা কান্ট্রিতে আমরা অপারেট করি। পৃথিবীতে পপুলেশন এখন 7 বিলিয়নের কিছু বেশি। ভিসার ক্রেডেনশিয়ালস আছে প্রায় 4.5 বিলিয়ন। সো and we spend billions of dollars every year on maintaining the network security of আমাদের নেটওয়ার্ক। সো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেন আমাদের কার্ড যারা ব্যবহার করেন তাদের মধ্যে ওই স্বস্তিটুকু থাকে যে তারা একটা ইন্টারন্যাশনাল কার্ড স্কিম ব্যবহার করছেন, এবং এই স্কিম ইজ অ্যাজ সিকিউর অ্যাজ দে এক্সপেক্ট, এবং মাচ মোর সিকিউর দেন ক্যাশ। বিকজ আজকে আপনি ক্যাশ ক্যারি করছেন, সেই ক্যাশটা হারিয়ে যেতে পারে, ক্যাশটা আরেকজনের পকেটে চলে গেলে ওটা উনার ক্যাশ হয়ে গেল, কিন্তু কার্ড আপনারই, আপনার কাছ থেকে যদি আরেকজন নিয়ে যায় সেটা আপনার কন্ট্রোলেই থাকবে। সো আমি এটুকু বলতে চাই যে মোর দ্য ফিয়ারটা হচ্ছে অনেকটা ফিয়ার অফ আননোন, বাট আমি আশা করছি যে এই ফিয়ার অফ আননোনটা উইথ ইয়াং জেনারেশনস কামিং মোর ইনটু দ্য পিকচার, ইট উইল গেট মানে অ্যালিভিয়েটেড, অ্যান্ড আমরা আশা করছি যে মোর অ্যান্ড মোর পিপল উইল স্টার্ট ইউজিং কার্ড। আপনার জন্য দ্বিতীয় যে প্রশ্নটা আমি রেডি করে রেখেছিলাম, যে 10 বছর আগের দিকে যদি আমরা তাকাই, সেখানটায় পেমেন্ট সিস্টেম যে ডিফারেন্ট ছিল, সেখান থেকে আমরা কার্ড থেকে আমরা এমএফএস-এ এসেছি, এবং সেইখানকার মানি মুভমেন্ট ইভলভটা কেমন ছিল এই বিষয়টা নিয়ে জানার বিষয় ছিল আর কি। সেটা আপনি অলরেডি বলে ফেলেছেন। কিন্তু এই যে ডিজিটাল ইকোসিস্টেম পর্যন্ত আসা, এখানে তো একটা মেইন টার্নিং পয়েন্ট ছিল। সেই টার্নিং পয়েন্টটা কি ছিল বলে আপনার মনে হয়? আসলে আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্ট আসলে সব জায়গাতে যেটা হয় সেটা হচ্ছে কনভিনিয়েন্স। যেমন আমি যদি প্রথমে কার্ডের কনভিনিয়েন্সটা বলি, আজকে দেখেন আপনার সাথে আমার যখন প্রথমে এসেছি, আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি কার্ড ইউজ করেন এবং কার্ডে বিভিন্ন রকম অফার অ্যাভেল করেন, এবং সেটা আপনাকে কনভিনিয়েন্স দেয়। সো আমার কাছে মনে হয় আপনি যদি বাংলাদেশে ক্রেডিট কার্ডের শুরুটা দেখেন, ক্রেডিট কার্ডের শুরুটা হয় অ্যাকচুয়ালি ANZ গ্রিনলেইস ব্যাংক তখন ছিল, ব্যাক ইন 1997-98 তারা ক্রেডিট কার্ড শুরু করে। তখন ক্রেডিট কার্ড ওয়াজ লিমিটেড টু ইউসেজ ইন ধরেন বিগ হোটেলস বা রেস্টুরেন্টসে জেনারেল অ্যাকসেপ্টেন্স কম ছিল। কিন্তু গত কয়েক বছরে অন্যান্য অনেক ব্যাংক তাদের ক্রেডিট কার্ডে বিভিন্ন রকম অফার নিয়ে আসছে, এবং এটা কাস্টমারদেরকে অনেক কনভিনিয়েন্স দিচ্ছে। কীরকম কনভিনিয়েন্স? যেমন বিভিন্ন রকম অফার থাকে, সেই অফারগুলো তো কাস্টমারদেরকে বেনিফিট করে। সেকেন্ডলি, আজকে যেটা ছিল যে কাস্টমারদের আগে ক্রেডিট কার্ডের আগে অনেক সময় ক্যাশ টাকা জমিয়ে একটা জিনিস কিনতে হতো। যে ধরেন আজকে আমি একটা ফ্রিজ কিনবো, ফ্রিজ কেনার জন্য আমার টাকা জমাতে হতো, জমায় তারপর ফ্রিজটা কিনতে হতো। কিন্তু এখন এই অফারের কারণে যেটা হয়,
আমার এখন আর ফ্রিজ কেনার জন্য টাকা জমানোর দরকার হয় না। আমার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে, আমি ক্রেডিট কার্ড থেকে একটা লোন নিয়ে বা ক্রেডিট কার্ড পেমেন্ট করে আমি একটা ফ্রিজ নিয়ে নিতে পারি এবং আমি মাসে মাসে পেমেন্ট করে যাব। সো আমার মনে হয় যে গত কয়েক বছরে এই যে বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম অফার নিয়ে আসছেন, সেই অফারটা এটাকে হেল্প করেছে। সেকেন্ডলি, যেটা আরেকটা বড় কনভিনিয়েন্সটা নিয়ে এসছে, সেটা হচ্ছে যে আমাদের ক্লায়েন্টরা অথবা দেশের মানুষরা কিন্তু অনেক বেশি এখন ট্রাভেল করছে। আগে কিন্তু বেড়ানোর ব্যাপারটা ওয়াজ লিমিটেড টু মামা বাড়ি যাওয়া বা নানা বাড়ি যাওয়া, একটু বেশি টাকা পয়সা হলে একটু একটু কক্সবাজারে যাওয়া কক্সবাজারে বা যাওয়া। বান্দরবানে যাওয়া। এক্স্যাক্টলি। সো সে পরিমাণে বেড়ানোর একটা হ্যাবিট কিন্তু ছিল না এক সময়, কিন্তু এখন বেড়ানোর হ্যাবিটগুলো গ্রো করছে, শুধু দেশের মধ্যে না, দেশের বাইরেও। এবং এইসব কারণে দেখবেন অনলাইন ট্রাভেল এজেন্সি এবং এই ধরেন শেয়ার ট্রিপ বা গোজায়নের মতো অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো এসছে। তো তারা এসছে কেন? এই ধরনের একটা ক্লায়েন্ট ডিমান্ড ক্রিয়েট হয়েছে বলে। এবং আমরা এয়ারপোর্টে যারা যাই দেখবেন যে নাম্বার অফ ফ্লাইটস অনেক বেড়ে গিয়েছে, এয়ারপোর্টে একটা প্রচুর মানুষের একটা ভিড় থাকে, ট্রাফিক থাকে। সো এই যে ট্রাভেলটাকেও কিন্তু হেল্প করছে হচ্ছে আমাদের কার্ড। বিকজ আজকে যখন আপনি দেশের মধ্যে তাও হয়তো বা ম্যানেজ করতে পারবেন, কিন্তু দেশের বাইরে গেলে আপনি ট্যাক্সি হোক, আপনার হোটেল হোক, সব জায়গাতেই আপনার কার্ডের ব্যবহার, ওরা কার্ডই অ্যাকসেপ্ট করে মেইনলি। সো এটা আসলে খুব বেশি হেল্প করেছে। অ্যান্ড অফকোর্স আমার মনে হয় যে আরেকটা কনভিনিয়েন্স অফ যেটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লাইক বিকাশ, নগদ এবং অন্যান্যরা নিয়ে এসছেন, এটা তো হিউজ হেল্প করেছে। আজকে ধরেন অনেকেই আমরা আমাদের যারা এমপ্লয়ি আছে তাদের অনেকের পেমেন্ট আমরা বিকাশের মাধ্যমে করি, যেটা আগে ক্যাশে দিতাম। এবং সেই এমপ্লয়িরা তাদের গ্রামের বাড়িতে যদি টাকা পাঠাতো, আগে সেটা ক্যাশের মাধ্যমে পাঠাতো, এখন সেটা তারা বিকাশে পাঠায়। ইয়াং ছেলেপেলেরা যাদের অনেক সময় তারা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারতো না, তাদের এখন MFS অ্যাকাউন্ট করেছে, তারা তাদের ট্রানজ্যাকশনস পেমেন্ট করছেন MFS এর মাধ্যমে। সো আমার মনে হয় যে একটা কমপ্লিট ইকোসিস্টেম অফ ব্যাংকস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার্স, সবাই মিলে কাজ করে আসলে এই হ্যাবিটটা চেঞ্জ করতে হেল্প করেছে। এবং আমি যেটা বলছি যে আমরা এখনো আই থিঙ্ক লং ডিস্টেন্স টু গো, বাট আই এম রিয়েলি এনকারেজ আমরা কোথায় আছি এখন। ক্যাশলেস সিস্টেমটার অ্যাডাপশন যেটা আপনি বললেন, খুব ভালোভাবে বুঝে বলেন, থ্যাংক ইউ। কিন্তু আমরা একটু ভিসার দিকে যেতে চাই। ভিসা তো একটা কার্ড কোম্পানি হিসেবে মানুষ দেখে, কিন্তু আপনাদেরও তো একটা বড় রোল আছে এই পুরো ইকোসিস্টেমটাকে মেনটেন করার জন্য, কিছু সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য। আপনি যদি আমাদেরকে বলতেন যে ভিসার রোলটা এই জায়গায় কি ছিল? ওকে, দ্যাটস ভেরি গুড অ্যাকচুয়ালি। সো এবং আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে ভিসা একটা মানুষ ভিসাকে একটা কার্ড কোম্পানি হিসেবে দেখে, কিন্তু আসলে ভিসার রোল কি শুধু কার্ডের মধ্যে লিমিটেড না, আরও বড়। আমাদের রোলটা আসলে শুধু কার্ডের মধ্যে লিমিটেড না, আমরা আরও অনেক বড় একটা রোল প্লে করি। আমি যদি ভিসার ওভারঅল একটা অর্গানাইজেশন কীভাবে স্ট্রাকচার সেটা বলি। সো ভিসার আসলে 3টা মেইন ভার্টিক্যাল আছে। একটা ভার্টিক্যাল হচ্ছে কার্ড, যেটা কনজিউমার পেমেন্ট বলি আমরা। সেকেন্ড হচ্ছে কমার্শিয়াল পেমেন্টস, সো কমার্শিয়াল অ্যান্ড মানি মুভমেন্ট সলিউশন আমরা বলি, এটা হচ্ছে সেকেন্ড পিলার। আর থার্ড পিলার হচ্ছে আমরা বলি ভ্যালু অ্যাডেড সার্ভিস। আমি প্রত্যেকটা পিলারেই আসছি, তাহলে একটা ধারণা হবে আপনার যে আসলে ভিসা কি জিনিস নিয়ে ডিল করছে। সো প্রথম পিলার যেটা বললাম কনজিউমার পেমেন্টস, সেই পেমেন্টসে কি আছে? আমরা অ্যাভারেজ প্রত্যেকদিন যা ব্যবহার করি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, সেটা আছে। দ্বিতীয়টা, এটার ব্যাপারে আসলে আমাদের অনেকেই জানি না আমরা, বাট এটা একটা বিশাল রোল আমরা প্লে করছি, সেটা হচ্ছে কনজিউমার অ্যান্ড মানি মুভমেন্ট সলিউশনস। আচ্ছা, এটা কি? এখানে যেমন ধরেন আজকে আপনি দেশের বাইরে পড়তে গিয়েছেন স্টুডেন্ট হিসেবে, তো আপনার প্যারেন্টস বা আপনার গার্জিয়ান দেশের বাইরে টাকা পাঠাবে। এই টাকা পাঠানোর জন্য ট্র্যাডিশনাল পেমেন্ট রেইল আছে, যেই পেমেন্ট রেইলে পাঠানো হয়। আমরাও একটা অল্টারনেটিভ পেমেন্ট রেইল অফার করি টু ব্যাংকস এই টাকা পাঠানোর জন্য। সো আমাদের অফারটা কি? আমাদের অফারটা হচ্ছে যে আমরা অনেক চিপার, অনেক ফাস্টার এবং অনেক ট্রান্সপারেন্ট ওয়েতেই টাকাটা পাঠিয়ে দিব। এবং আমরা কিভাবে পাঠাতে পারি? বিকজ ভিসা ইজ প্রেজেন্ট ইন মোর দেন 200 কান্ট্রিজ।
সব জায়গাতে আমাদের প্রেজেন্স আছে এবং আমাদের নেটওয়ার্কটা ইজ মাচ মোর সিকিউর, এবং সেই কারণে আমরা অনেক ফাস্টার এবং অনেক চিপারই টাকাটা পাঠাতে পারি। সো এই যে মানি মুভমেন্ট সলিউশন, এক ক্রস বর্ডার মানি মুভমেন্ট, আজকে রেমিটেন্স আসছে বাংলাদেশে, এবং রেমিটেন্স হচ্ছে আমাদের একটা ইকোনমির একটা বড় পিলার। তো এই রেমিটেন্সটা যেই মোডে আসছে, সেই মোডটা যদি এক্সপেন্সিভ হয় এবং সময় বেশি লাগে, তাহলে কিন্তু যারা রেমিটার, আমাদের ওয়ার্কাররা রেমিট করছেন, তারা কিন্তু ডিসকারেজ হন অফিসিয়াল চ্যানেলে রেমিট করার জন্য। এই কারণে দেখবেন আনঅফিসিয়ালি অনেক রেমিটেন্স আসে। সো আমরা একটা চিপার এবং ফাস্টার একটা মোড অফ পেমেন্ট দেই, যেই মোডে যারা বাইরে থেকে রেমিট করছেন তারা অনেক সস্তায় এবং কম সময়ে তারা রেমিটেন্স পাঠাতে পারবেন। সো এটা হচ্ছে সেকেন্ড সলিউশন আমরা দিই। অনেক বড় একটা সলিউশন কিন্তু, কারণ বাংলাদেশে যে রেমিটেন্স ঢোকে এবং সেই রেমিটেন্স আসার জন্য তারা দেখা যায় অবৈধ পথে টাকা পাঠাচ্ছে, এক্স্যাক্টলি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। অবৈধ পথে আসার সময় তিনি যেখানে পাঠান পুরোপুরি টাকাটা তাদের কাছেও পৌঁছায় না, এবং রিস্ক আছে অবৈধ পথে পাঠানোর জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের ফরেন কারেন্সি রিজার্ভে সেই টাকাটা অ্যাড হচ্ছে না। সো সেটাকেই বৈধ পথে পাঠানোর জন্য, ওনাদেরকে এনকারেজ করার জন্য আমাদের যেই অপশনটা আছে, দ্যাট ইজ মাচ ফাস্টার অ্যান্ড চিপার। সো সেটা একটা জিনিস আমরা অফার করি। এই কমার্শিয়াল এবং মানি মুভমেন্ট সলিউশনে আমরা আরেকটা যেটা জিনিস অফার করি, সেটা হচ্ছে আজকে ধরেন আপনি যেটা বললেন যে আপনি একটা কার্ড ব্যবহার করেন এবং কার্ড ব্যবহার করে সেই বেনিফিটটা পান। আপনি এই বেনিফিটটা আপনি অ্যাজ এ কনজিউমার যদি পান, তাহলে একজন দোকানদার কেন সেই বেনিফিটটা উনিও অ্যাভেল করতে পারবেন না? সো এই যে এসএমই, ছোটোখাটো যারা মাইক্রো এন্টারপ্রেনিয়র, তাদেরকেও আমরা এসএমই কার্ড প্রোভাইড করি, যেন উনার দৈনিক খরচটা উনার এসএমই কার্ডে করতে পারেন। আজকে যখন আপনি আপনার ক্রেডিট কার্ডে পেমেন্ট করেন, আপনি কিন্তু 45 দিনের মতো প্রায় ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড পান, যে এই পিরিয়ডের মধ্যে যদি আপনি পেমেন্ট করে দেন তাহলে আপনার কোনো ইন্টারেস্ট দিতে হবে না। তো সেই বেনিফিটটা তো একজন এসএমই ওনারও পাওয়া উচিত। সো এসএমইদেরকে আমরা এই ধরনের কার্ড পৌঁছে দিই, যেটাকে বলি আমরা কমার্শিয়াল কার্ড, সো দ্যাট তারাও এই বেনিফিটটা পেতে পারে। So this is the second pillar, commercial and money movement solution that we as a Visa দেই। তার পাশাপাশি আমরা বলছিলাম ভ্যালু অ্যাডেড সার্ভিস। ভ্যালু অ্যাডেড সার্ভিস কি? প্রত্যেকটা ব্যাংক যারাই কার্ড নিয়ে ডিল করে, পেমেন্ট নিয়ে ডিল করে, ওনাদের কিছু সিস্টেম রিকোয়ারমেন্ট আছে। ফর ইনস্ট্যান্স, ওনাদের একটা ফ্রড ডিটেকশন টুল লাগে, যেই টুলসটা ট্রানজ্যাকশন স্ক্রিন করে দেখে কোন ট্রানজ্যাকশনটা ফ্রড হতে পারে, কোনটা না। সেই ফ্রড ডিটেকশন সিস্টেমটা আমরা প্রোভাইড করি, সো দ্যাট ব্যাংকস হ্যাভ আ টুলস টু ডিটেক্ট অ্যান্ড আইডেন্টিফাই ফ্রড, এবং যেটার মাধ্যমে ওনাদের কনজিউমারদেরকে প্রোটেকশন দিতে পারেন। সো এই ধরনের অনেক সার্ভিস আমরা প্রোভাইড করি, সো দ্যাট আমরা শুধুমাত্র কার্ডের মধ্যে লিমিটেড না, আমরা অ্যাকচুয়ালি দেশের ইকোনমির অন্যান্য পার্টগুলোতে, এসএমইতে হোক, রেমিটেন্সে হোক, সিকিউরিটিতে হোক, ফ্রড ডিটেকশনে হোক, we can play a role. ওয়াও! সো ভিসা অনেক বড় একটা কন্ট্রিবিউশনের সাথে আছে আমাদের পুরো এই ইকোসিস্টেমটার মধ্যে। আপনার বোধহয় জানা আছে, অবশ্যই আপনি জানেন, সেটা হচ্ছে যে আমাদের পাশের দেশ ভারতের গুজরাটে একটা গ্রাম আছে যেটাকে বলা হয় ক্যাশলেস ভিলেজ। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যে পুরো ভিলেজটাই আসলে ক্যাশলেস। ভবিষ্যতে বাংলাদেশে কি এরকমটা দেখার সুযোগ আছে কিনা? অবশ্যই আছে। আমার কাছে, আমি তো মনে করতে পারি যে, কেন আমাদের দেশের আমি যেটা সবচেয়ে বড় স্ট্রেংথ মনে করি, সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের একটা রেজিলিয়েন্স আছে। ওনারা সব রকম বাধা বিপত্তির মধ্যেও তারা এগিয়ে যেতে চান। এবং আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে লার্নিং এজিলিটি আছে। আমরা নতুন কিছু শিখে তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি। সো গুজরাটে, অবভিয়াসলি গুজরাট হচ্ছে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদির রাজ্য, এবং সেই রাজ্যে মিস্টার নরেন্দ্র মোদি উনি নিজেই ইন্ডিয়াকে ক্যাশলেস হিসাবে ড্রাইভ করছেন। সো আমি শিওর ওখান থেকে উনার এই কনসেপ্টটা এসছে একটা গ্রাম দিয়ে শুরু করা এবং আস্তে আস্তে বাড়ানো। ইন্ডিয়ার যেটা একদিকে অ্যাডভান্টেজ, আবার আরেকদিকে ওনাদের অনেক বড় একটা দেশ, বিভিন্ন ভাষার, বিভিন্ন গোত্রের মানুষ আছে, সবাইকে এক করে চলার ওনাদের যে ডিফিকাল্ট। বাংলাদেশ অনেক হোমোজিনিয়াস মানুষ, আমাদের সবাই
ছোট একটা জায়গার পরিসরে আমরা থাকি, আমরা সবাই একই ভাষায় কথা বলি, আমাদের একটা হোমোজিনিটি আছে। সো আমাদের জন্য আসলে কোনো কিছু অ্যাডপ্ট করে গ্রো করা এবং অ্যাকসেপ্ট করাটাই ইজ মাচ মোর ইজিয়ার দ্যান এ বিগার কান্ট্রি। সো আমি আমি আই এম ভেরি হোপফুল যে আমরাও এরকম করতে পারবো ইনশাল্লাহ। আমার যতটুকু জানা, যেহেতু আপনি এদিকটাই কাজ করেন, আপনি কি এরকম কিছু দেখতে পান যে গুজরাটের মতো এই গ্রামটা কোন দিকে হতে পারে, কোন জেলা বা কোন বিভাগের দিকে যেতে পারে? আমরা একটা প্রেডিকশন তো রাখতেই পারি। এটা আসলে আমি সত্যি কথা বলতে ওভাবে চিন্তা করিনি, বাট আপনি যখন বলছেন আমি চিন্তা করছিলাম। আমার মনে হয় যে আমি আসলে ওরকম কোনো পার্টিকুলার এলাকা পিক করতে চাই না, কেননা প্রত্যেকটা এলাকারই এক একটা করে বৈশিষ্ট্য আছে। তবে আমি যেটুকু বলতে পারি, ওভারঅল যে কোনো কিছুই আসলে ঢাকা থেকে শুরু হয় এবং তারপরে আস্তে আস্তে ছড়িয়ে যায়। সো হয়তো আমরা ঢাকা দিয়েই শুরু করতে পারবো, এবং একটা যখন একটা হবে তখন আশেপাশের এলাকাও তখন ঢাকাকে একটা একটা উদাহরণস্বরূপ নিয়ে দে ক্যান অলসো অ্যাডপ্ট। সো অ্যান্ড যে বড় প্রবলেমটা সলভ করতে পারলে ছোট প্রবলেম তখন ইনশাল্লাহ আরো ইজিলি সলভ করতে পারবো আমরা। দেখা যাক সেটা কবে নাগাদ হয়, তখন আমরা আবার একটা পডকাস্ট করব। নিশ্চয়ই, আমি লুকিং ফরওয়ার্ড, এবং আমি আশা করি যেন এটা খুব তাড়াতাড়ি হয়। আমিও সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা একটু অন্যান্য দেশের কথা নিয়ে ভাবতে চাই, সেটা হচ্ছে যে পুরো বিশ্বব্যাপী ফার্ম বা আরো বেশ কিছু বিএনপিএল সার্ভিস আছে, যেমন আফটার পে আছে, যেটা আসলে তরুণরা খুব বেশি অ্যাভেল করছে, যেহেতু বাই নাও পে লেটার টাইপের একটা সুন্দর সার্ভিস আছে। তো আমাদের দেশেও খুব রিসেন্টলি এটার প্রচলন শুরু হয়েছে এবং বিকাশ এই ব্যাপারটা শুরু করেছে। সেখানটায় আপনি দেখবেন যে আপনারাও একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন, পুরো প্রসেসটা ইন্টিগ্রেশন করছে আসলে ভিসা। আপনি কি মনে করেন বিএনপিএল এর সম্ভাবনা কতখানি বাংলাদেশে? নিশ্চয়ই, দেখুন বিএনপিএল বাই নাও পে লেটারটা আসলে কি সার্ভিস প্রোভাইড করে, যেটা প্রোভাইড করে যে ইজ লাইক এ ক্রেডিট, রাইট? যে আজকে আপনি একটা কিছু কিনবেন, উপভোগ করবেন, আজকে পেমেন্ট করতে হবে না, আপনি পেমেন্টটা কিছুদিন ধরে করবেন, এবং করার জন্য আপনাকে কোনো এক্সট্রা খরচ দিতে হবে না। আজকে আপনি যে পেমেন্ট করতে হতো সেই পেমেন্টটাই আপনি আগামী কয়েক মাস ধরে করবেন, এবং মাসে মাসে একটা কিস্তিতে দিয়ে করবেন। তো এই জিনিসটা বিএনপিএল এর সবচেয়ে বড় ইউজ কেস, যেখানে সবচেয়ে বড় ব্যবহার হয়, সেটা হচ্ছে ই কমার্স সাইটগুলোতে। সো আজকে ধরেন আপনি বাংলাদেশের একটা বড় ই কমার্স সাইট হচ্ছে দারাজ। সো দারাজ থেকে আপনি ধরেন ফ্রিজ কিনছেন। এখন দারাজ থেকে ফ্রিজ কেনার আপনার কয়েকটা প্রসেস আছে। একটা প্রসেস হচ্ছে আপনি আপনার কার্ড দিয়ে কিনতে পারবেন, অথবা আপনি আপনার ক্যাশ অন ডেলিভারিতেও প্রচুর বিক্রি হয়। এখন আপনি ধরেন অনেকেরই বাংলাদেশে ক্রেডিট কার্ড নাই, আমাদের ক্রেডিট মার্কেটটা এখনও অনেক ছোট, এখনও অনেক গ্রো করেনি। টু গিভ ইউ জাস্ট এ পার্সপেক্টিভ, আমাদের এখানে পুরো 17 কোটি মানুষের দেশে মাত্র 25 লক্ষ ক্রেডিট কার্ড আছে। তার মানে এখনও অনেকেই ক্রেডিটের আওতায় আসেননি, কিন্তু ওনাদের ক্রেডিট দরকার। সো তারা যদি ক্রেডিট নিতে চান তাহলে তাদের উপায় কি? সো তখন যদি তারা, আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, দারাজে গিয়ে যদি তারা ফ্রিজ কেনেন, তখন তার ক্রেডিট নাই, ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারছেন না, তখন ওই বাই নাও পে লেটার দিয়ে উনি পেমেন্ট করতে পারবেন, এবং ওনাকে আগামী 2 মাস 3 মাসে মধ্যে উনি বাকি কিস্তিগুলো পেমেন্ট করে ওনার পুরো পেমেন্ট হয়ে গেল। বাই নাও পে লেটার সার্ভিসটা হিসাবে খুবই ভালো, কিন্তু এটার জন্য কিছু বেসিক ইনফ্রাস্ট্রাকচার দরকার। সো বেসিক ইনফ্রাস্ট্রাকচারটা কি? বেসিক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে এক একজনের, প্রত্যেকের বাইরের দেশগুলোতে ক্রেডিট স্কোর বলে একটা জিনিস হয়। সো ক্রেডিট স্কোরটা কি আমি যদি আরেকটু এক্সপ্লেন করি। সো ক্রেডিট ব্যুরো বলে কিছু সংস্থা থাকে, যে সংস্থাতে প্রত্যেকের ইনফরমেশনস থাকে, আপনার আমার সবার ইনফরমেশন থাকে, এবং ওই ইনফরমেশনের মাধ্যমে ক্রেডিট ব্যুরো একটা স্কোর ডেভেলপ করে। আর ধরেন একটা পার্সপেক্টিভ দেওয়ার জন্য, ধরেন কারো যদি স্কোর 10 খুব ভালো, তাকে ক্রেডিট এখনই দেওয়া যাবে, কারো স্কোর যদি 1 তাকে ভালো না, তাকে ক্রেডিট দেওয়া যাবে না। সো বিভিন্ন ডেটা নিয়ে তারা এই ক্রেডিট স্কোর ডেভেলপ করে। সো এই ক্রেডিট স্কোরটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ বাই নাও পে লেটার, ধরেন আপনি আজকে দারাজে গিয়ে ফ্রিজ কিনছেন, আপনি তো ডিসিশনটা এখনই চান
যে আপনি এই বাই নাও পে লেটার আপনি করতে এলিজিবল কি এলিজিবল না। আপনাকে যদি বলে যে না, আপনি ফ্রিজ কিনছেন কিন্তু আপনি বাই নাও পে লেটার পাবেন কি না আপনি 5 দিন পরে দারাজের ওয়েবসাইটে এসে চেক করেন, খুব কম মানুষই সেটা করবে। মানুষ এখন রেজাল্ট যেতে চায়, এখন ফুলফিলমেন্ট চায়, তাৎক্ষণিকভাবে সব চায়। সো যেই কারণে ওই ক্রেডিট স্কোরটা যদি থাকে, তাৎক্ষণিক ডিসিশন দারাজের সাথে যারা কাজ করছেন এই ক্রেডিট ডিসিশনটা দেওয়ার জন্য, তাদের জন্য দেওয়াটা অনেক ইজি হয়। সো এই ক্রেডিট স্কোরটা এখন আমাদের দেশে ডেভেলপ হয়নি, তবে আসার কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি ওনারা এই ক্রেডিট ব্যুরো, প্রাইভেট ক্রেডিট ব্যুরো স্থাপন করার জন্য অনেকে কয়েকজনকে ওনারা লাইসেন্স দিয়েছেন, লাইসেন্স নিয়ে কাজ করছেন দেওয়ার জন্য। সো এইটা যখন ক্রেডিট ব্যুরোগুলো স্টাবলিশ হবে, এই ক্রেডিট স্কোরটা আসবে, তখন অ্যাকচুয়ালি এই বাই নাও পে লেটারটা আরও বিস্তৃতি লাভ করবে, যেটা এখন তারা এখনো শুরুর পর্যায়ে আছে। সো আমার মানে আপনাকে যেটা বলছিলাম যে আসলে ক্রেডিট স্কোর এবং এই ক্রেডিট ইনফ্রাস্ট্রাকচার দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর এই যে ডেভেলপমেন্ট অফ বাই নাও পে লেটার বলেন বা ক্রেডিট কার্ড বলেন, সেগুলো হলে ইনশাল্লাহ আমরা এখন যেখানে আছি তার থেকে আরো অনেক আগাতে পারবো। আমরা আসলে সবাই মিলে একসাথে আগাতে চাই, তো এগিয়ে যাবার জন্য তো আসলে অনেক সিস্টেমকে একসাথে আনতে হয়, কানেকশনের জায়গাটা স্ট্রং করতে হয়। সেই জায়গায় অনেক বড় একটা এনাবলার হচ্ছে আমাদের ক্যাশলেস সোসাইটিতে ক্রস প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন। সেই জায়গাটাই আসলে পুরো ইকোসিস্টেমটাকে আরেকটু বলিষ্ঠ করার জন্য ভিসা কিভাবে কাজ করছে। এগেইন ভেরি গুড কোয়েশ্চেন। এটাকে বলে হচ্ছে ইন্টারঅপারেবিলিটি। এবং ইন্টারঅপারেবিলিটিটা কি, যেমন আজকে আপনি ব্যাংক থেকে এমএফএস এ টাকা পাঠানো, এমএফএস থেকে ইউটিলিটি বিলে পাঠানো, এমএফএস থেকে এমএফএস থেকে আরেক এমএফএস এ পাঠানো, এটা যেন ক্লায়েন্টরা খুব সহজেই করতে পারে। এবং এটার জন্য আনন্দের কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক একটা ডিরেকশন দিয়েছেন। ওনারা 1 নভেম্বর, আমরা আজকে 4 তারিখে বসে আছি, 1 নভেম্বর থেকে ওনারা একটা ডিরেকশন দিয়েছেন যে সবাইকেই ইন্টারঅপারেবল হতে হবে। সো ইন্টারঅপারেবল হলে আজকে একজন ব্যাংকের গ্রাহক খুব ইজিলি এমএফএস এ টাকাটা পাঠাতে পারবেন, এমএফএস থেকে ওনারা ইউটিলিটি বিলে পাঠাতে পারবেন এবং সো অন সো ফোর্থ। এখন আসেন ভিসা এখানে কি কাজ করছে। ভিসা আসলে এই বাংলাদেশ ব্যাংকের এই ডিরেকশনটা দেওয়ার অনেক আগে থেকে এই ভিসা কাজ করছে। এবং আমি আপনাকে এই কাজের কিছু এক্সাম্পলও শেয়ার করি। আপনারা জেনে থাকবেন, আপনারা অনেকেই যারা এমএফএস ওয়ালেট ইউজ করেন এবং ভিসা কার্ড ইউজ করেন, তারা জেনে থাকবেন যে আমরা প্রায় আজ থেকে 5 বছর আগে থেকে এমএফএসে আপনি যদি আপনার টাকা লোড করতে চান বা আপনার এমএফএস ওয়ালেট টপ আপ করতে চান, আপনি আপনার কার্ড থেকেই টাকা নিয়ে আসতে পারবেন এমএফএস ওয়ালেটে। যেই অপশনটা আমরা ফিচারটা আজ থেকে 5 বছর আগে চালু করেছি। আগে কি হতো, এমএফএস ওয়ালেটে আপনার এজেন্টের মাধ্যমে টাকা ঢোকাতে হতো, আপনার কাউকে পাঠাতে হতো বা আপনার নিজে যেতে হতো ওই এজেন্টের আউটলেটে গিয়ে টাকা ঢোকাতে হতো। সেটা আর এখন 5 বছর ধরে করতে হয় না, আপনি আপনার কার্ড দিয়ে ঢোকাতে পারবেন। সো একটা অপারেবিলিটি। সেকেন্ড হচ্ছে আমরা একটা সার্ভিস নিয়ে এসেছি ইন কানেকশন উইথ বিকাশ। সেটা হচ্ছে যে বিকাশের কিউআর পেমেন্ট যদি আপনি করতে চান কিউআর ইউজ করে, তাহলে আপনার বিকাশের অ্যাকাউন্টেই যে আপনার টাকা থাকতে হবে নট নেসেসারিলি। আপনার যদি কার্ডে আপনার বিকাশের সাথে অ্যাড করা থাকে, আপনি আপনার কার্ড দিয়ে সোজাসুজি বিকাশের কিউআরে আপনি পেমেন্ট করতে পারবেন। এই ফিচারটা আমরা নিয়ে এসেছি আজ থেকে প্রায় 2 বছর আগে। সো যেটাও একটা ইন্টারঅপারেবিলিটি, যেটা এমএফএস এর সাথে কার্ডের ইন্টারঅপারেবিলিটি। সো এই ইন্টারঅপারেবিলিটি ইজ অ্যাবসলিউটলি রিকোয়ার্ড এবং এটা নিয়ে আমরা গত কয়েক বছর ধরেই কাজ করছি। এখন তো বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশনই দিয়ে দিয়েছে 1 নভেম্বর থেকে সবার করতে হবে। সো আই থিঙ্ক দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর অলসো অ্যাডপশন অফ ডিজিটাইজেশন এবং পেমেন্ট, ডিজিটাল পেমেন্ট বাই অল দ্য স্টেক হোল্ডার্স। ব্যাংক, ফিনটেক্স কিংবা এমএফএস, এই যে এই সব কিছুর মধ্যে একটা পার্টনারশিপ, এটাই কি আসলে আমাদের এই ইকোসিস্টেমটার দিকে, ক্যাশলেস ইকোসিস্টেমের জন্য মেইন ড্রাইভার হিসেবে কাজ করছে? এক্স্যাক্টলি। সো ইউ আর ভেরি রাইট। সো আমি যদি ক্যাশলেস ইকোসিস্টেমের পুরো স্টেক হোল্ডাররা বলি,
অবভিয়াসলি ব্যাংকস, ফিনটেক কোম্পানিজ, আমরা যারা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার আছি তারা, রেগুলেটর একটা বড় রোল প্লে করে, এবং অফকোর্স কনজিউমার্স, এই পুরো কর্মযজ্ঞই হচ্ছে কনজিউমারদের জন্য। সো এই সবাইকে মিলেই আমাদের এই ইকোসিস্টেম। আমরা যদি একটু ফিউচারের দিকে তাকাই, সেইখানটায় এই পার্টনারশিপ, এই ইনোভেশন সব কিছুকে মিলিয়ে কি আমরা মানে যদি ঠিকঠাকভাবে এক্সপ্লোর করতে পারি, আমরা এই ক্যাশলেস সোসাইটিকে আরো বেশি স্ট্রং করতে পারবো? আমি তো খুব আশাবাদী। আমি আশাবাদী যে আমাদের দেশে একটা খুব ভাইব্রেন্ট একটা স্টার্ট আপ কমিউনিটি আছে, এবং ভাইব্রেন্ট ব্যাংকিং সেক্টর আছে, এবং আমরা সবাই মিলে যদি আসলে কাজ করি, এবং সবারই আসলে ইন্টারেস্ট হচ্ছে একটা জায়গাতেই, যে কিভাবে ক্যাশ থেকে ডিজিটাল ট্রানজ্যাকশানে সবাইকে নিয়ে আসতে পারি সবার জন্য। আমি প্রথমেই যেটা বলছিলাম যে এই এফিসিয়েন্সিটা সবার জন্য, একটা কনজিউমারের জন্য, একটা ব্যাংকের জন্য, একটা মার্চেন্টের জন্য, সবার জন্য। সো আমরা যদি সবাই মিলে কাজ করি, আমরা নিশ্চয়ই ভবিষ্যতে ক্যাশলেস তো ইজ এ ডেস্টিনেশন, বাট ডেফিনেটলি যদি ক্যাশলেসও না হয়, লেস ক্যাশ সোসাইটির দিকে আমরা অবশ্যই যেতে পারবো। সো আমি খুবই আশাবাদী এই ব্যাপারে। এই আশা নিয়ে আমরা খুব বেশি দূরের চিত্র দেখতে চাই না। আপাতত আমি 5 বছর পরের বিষয়টা জানতে চাই। যদি 5 বছর পরের এই ল্যান্ডস্কেপটার দিকে আমরা তাকাই, সেখানটায় আমরা কতখানি ইভলভ করতে পারবো আমাদের পুরো ইকোসিস্টেমটাকে? আমার তো আশা হচ্ছে 5 বছরে আমরা পুরোপুরি উল্টো চিত্র দেখবো কারেন্ট যেখানে আছে। সো আমি কারেন্ট বলছিলাম যে 70% হচ্ছে ক্যাশ, 30% হচ্ছে ডিজিটাল। 5 বছর পরে আমি দেখতে চাই 70% হচ্ছে ডিজিটাল, 30% ক্যাশ। এবং আমার কাছে মনে হয় আমরা উই আর অন দ্য রাইট ট্র্যাক। সরকারের পলিসি যেই সাপোর্ট আছে সেটা আছে, ব্যাংকগুলোর খুবই আগ্রহ আছে, ফিনটেক কোম্পানিগুলো আসছে। আমাদের এই যে জেন জি জেনারেশন, যারা ইয়াং জেনারেশন, তারাও 5 বছর পরে ম্যাচিওর হবে, দে উইল কাম ইন টু দ্য মেইন ওয়ার্কফোর্স। সো আমি খুব আশাবাদী যে 5 বছর পরে আমরা আপনার সাথে যদি আবার আলাপ করার সুযোগ হয়, তখন আমরা দেখবো যে এটা 30% হচ্ছে ক্যাশ and 70% হচ্ছে ডিজিটাল ট্রানজাকশন। দ্যাটস দ্য গোল দ্যাট আই থিঙ্ক উই শুড হ্যাভ। ক্যাশলেস এই ল্যান্ডস্কেপে ভিসার রোলটা তখন কি থাকবে, ভিসা বা কোন অবস্থানে থাকবে? আমরা তো উই প্লে অনেকটা কন্ডাক্টরের রোল। সো আপনি যদি অর্কেস্ট্রা দেখেন, কন্ডাক্টর হচ্ছে সব যারা ইনস্ট্রুমেন্টের প্লেয়ার, তাদেরকে নিয়ে প্লে করেন কন্ডাক্টর। সো আমরা হচ্ছে উই প্লে অনেকটুকু কন্ডাক্টরের রোল। সো উইল প্লে উইথ অল দ্য যারা প্লেয়ার আছেন ইকোসিস্টেমে, তাদের সবাইকে নিয়ে আমরা কাজ করব, যেন আমরা দেখতে চাই যে 70% লোকই ডিজিটাল ট্রানজাকশন করছে। থ্যাংক ইউ সো মাচ সাব্বির ভাই, আজকে আমাদের ফিনসাইটসে সময় দেবার জন্য। এই পুরো আড্ডাটা, পডকাস্টের এই সময়টা আমার কাছে একটা ক্লাসরুমের মতো ছিল। আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম, এবং সেই সাথে আমরা কত দূরে পথে যাব, আছি, কি অবস্থায় আছি, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আমাদের দর্শকদেরকে আমরা ভালো একটা ধারণা দিতে পেরেছি। থ্যাংক ইউ আমাকে আসার জন্য। আমিও খুব এনজয় করেছি আপনার সাথে কথা বলা, এবং যেটা বললাম যে আমাদের আশা করছি যে 5 বছর পরে আমরা 5 বছর পর্যন্ত ওয়েট করতে হবে না, তার আগেই হয়তো আমরা এই 70% এবং 30%-এর এই ফ্লিপ যেটা দেখবো, সেটা দিয়ে আপনার সাথে আবার আড্ডা হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আজ পডকাস্টে আমাদের বেশ কয়েকটা টপিক নিয়ে কথা হয়েছে, যার মূলই ছিল আসলে ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস ইকোসিস্টেম, এবং সেই সাথে আমরা বেশ কয়েকটি নতুন ইস্যু নিয়েও কথা বলেছি, যেমন বিএনপিএল এর কথা ছিল, বাই নাও পে লেটার। এই সার্ভিসটা এখন অনেকে অ্যাভেল করছে, কিন্তু সেই সার্ভিসের সম্ভাবনা কতখানি, আর সামগ্রিকভাবে আমরা আসলে ক্যাশলেস সোসাইটি তৈরি করার জন্য কতখানি প্রস্তুত হয়ে গেছি, সবকিছু নিয়ে বিস্তারিত আলাপ হলো। আশা করছি আগামী পডকাস্টের নতুন কোনো অতিথির কাছ থেকে নতুন বিষয় নিয়ে আবারও জানার সুযোগ হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, এবং অবশ্যই আমাদের ফিনসাইটসের ভিডিওগুলো মিস করবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন সবাই।